ওয়েলকাম টু ডিস্টোপিয়ান সায়েন্স। আজকের লেকচারে আমরা অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি নেম রিঅ্যাকশন ম্যানিক রিঅ্যাকশন সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই ম্যানিক রিঅ্যাকশন হচ্ছে একটি কনডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ার ফলে ওয়াটার মলিকিউল রিঅ্যাকশন মিডিয়াম থেকে বের হয়ে যাবে। আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। চলো শুরু করা যাক। শুরুতে আমরা দেখি যে ম্যানিক রিঅ্যাকশন বলতে কি বোঝায়। ম্যানিক রিঅ্যাকশন আমরা শুরুতেই জানলাম যে এটা এক ধরনের কনডেনসেশন রিঅ্যাকশন। এখন এই কনডেনসেশনের ক্ষেত্রে কারা কারা এই রিঅ্যাকশনে উপস্থিত থাকবে, এটা বেশ ইম্পর্টেন্ট। যে একটা রিঅ্যাকশন বা বিক্রিয়া করার জন্য আমরা কাদেরকে নিয়ে বিক্রিয়াটা শুরু করব এটা জানা খুব জরুরি। তাহলে শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে অ্যাক্টিভ কার্বন হাইড্রোজেন বন্ড সম্পন্ন কোনো যৌগ থাকতে হবে। এখন তোমরা বলবা যে অ্যাক্টিভ কার্বন হাইড্রোজেন বন্ড বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে অ্যাক্টিভ কার্বন হাইড্রোজেন বন্ড বলতে বোঝায় এমন একটা বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, যে কার্বন হাইড্রোজেন বন্ড থেকে এই হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যেতে পারে। অর্থাৎ এই বিক্রিয়াতে, এই যৌগে আমরা দেখব যে অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে এবং আরো আমরা যদি ডিপলি চিন্তা করি দেখা যাবে এই ম্যানিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা মেইনলি এমন কিছু যৌগ নিয়ে চিন্তা করব যারা হচ্ছে ইনোলাইজেবল, অর্থাৎ ইনোলে কনভার্ট করা যায়। এটা নিয়ে আমরা একটু পরে দেখব। এবং দে আর মেইনলি নিউক্লিওফাইল, তারা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। দ্বিতীয়ত যে সাবস্ট্রেটটা আমাদের লাগবে সেটা হচ্ছে নন ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড। এই ক্ষেত্রে আমরা মেইনলি মিথানল বা ফর্মালডিহাইড নিয়ে আমরা চিন্তা করি, মিথানল বা ফর্মালডিহাইড। আর তৃতীয়ত যে সাবস্ট্রেটটা আমাদের প্রয়োজন সেই সাবস্ট্রেটের নাম হচ্ছে অ্যামোনিয়া। এখানে উল্লেখ্য অ্যামোনিয়া হতে পারে প্রাইমারি অ্যামিন, হতে পারে সেকেন্ডারি অ্যামিন, হতে পারে কিন্তু টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, এদেরকে নিয়ে যে কনডেনসেশন বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে অ্যামিনো মিথাইল কম্পাউন্ড। এর মানে হচ্ছে এটা একটা টারশিয়ারি কম্পাউন্ড তৈরি হবে। অর্থাৎ যদি সেকেন্ডারি অ্যামিন থাকে, আমি বলি নিচে খেয়াল করো, যদি 2 ডিগ্রি অ্যামিন থাকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হবে। যদি 1 ডিগ্রি অ্যামিন থাকে সেক্ষেত্রে 1 ডিগ্রি থেকে প্রথম স্টেপে 2 ডিগ্রি হবে, 2 ডিগ্রি থেকে পরবর্তী স্টেপে 3 ডিগ্রি হবে। অর্থাৎ এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেন অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? অ্যামোনিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা অর্থাৎ ম্যানিক রিঅ্যাকশন 3 বার রিপিটেড হবে। আচ্ছা, আমরা এই প্রত্যেকটা বিক্রিয়ক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। চলো শুরু করা যাক। প্রথমেই জানা যাক যে আসলে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড বলতে আমরা কি বোঝাই, সেটা আমরা এখানে আলোচনা করলাম। The carbon hydrogen activated compound that is activated at their alpha position. যেমন আমরা চিন্তা করি যে কোনো একটি অ্যালিফ্যাটিক কার্বনিল যৌগ। দেখো, আমরা অ্যাসিটোনের কথা চিন্তা করলাম। এই হচ্ছে অ্যাসিটোন, CH3। আমরা দুইটাকে একসাথে রাখলাম, একটাকে আলাদা করে লিখলাম CH3। প্রোপানন বা অ্যাসিটোন। খেয়াল করে দেখো এখানে এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক কিটোন, এই হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত আলফা হাইড্রোজেন। আমরা জানি আলফা হাইড্রোজেন অ্যাসিডিক বৈশিষ্ট্য সম্পন্ন। আলফা হাইড্রোজেন অ্যাসিডিক বৈশিষ্ট্য সম্পন্ন এবং এই অ্যাসিডিক বৈশিষ্ট্যের কারণে দেখা যায় এই আলফা হাইড্রোজেন বের হয়ে যেতে পারে, বের হয়ে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যেতে পারে। কিভাবে? এই যে বন্ড আছে, অক্সিজেন এই বন্ডটাকে নিজের কাছে নিয়ে যেতে পারে। নিয়ে গেলে কি হবে? এই কার্বন হয়ে যাবে পজিটিভ চার্জ, অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ চার্জ। আচ্ছা, আমরা এটাকে সুন্দর করে উপস্থাপন করি। নেগেটিভ চার্জ তার মানে কি? যখনই নেগেটিভ চার্জ হবে এবং এখানে পজিটিভ চার্জের উদ্ভব হবে, সে তার পজিটিভ চার্জকে কম্পেনসেট করার জন্য এই বন্ধনটাকে সে তার নিজের কাছে নিয়ে নেবে। তখনই এই হাইড্রোজেন
H প্লাস আকারে বের হয়ে আসবে, কিন্তু H প্লাস আকারে কার কাছে যাবে? অবশ্যই এই অক্সিজেন নেগেটিভের কাছে যাবে। তাহলে এই কার্বন অক্সিজেন নেগেটিভ ছিল, এখন হাইড্রোজেন এসে OH হয়েছে। এই কার্বনের সাথে এই যে কার্বন আছে, এই কার্বনের মধ্যকার দ্বিবন্ধন তৈরি হয়েছে, আর এদিকে CH3। দ্যাট মিনস এখানে একটা ইন অর্থাৎ অ্যালকিন তৈরি হয়েছে আর অ্যালকোহল তৈরি হয়েছে। এই জাতীয় যৌগকে আমরা বলি ইনল যৌগ। দ্যাট মিনস একটা কিটোন ইনলে কনভার্ট হয়েছে। এখন এটা আবার বাম দিকেও যায়, অর্থাৎ এটা একটা উভমুখী বিক্রিয়া, এবং এই উভমুখী বিক্রিয়াতে কিটোন এটা হচ্ছে মেজর একটা কম্পোনেন্ট, অর্থাৎ 90 থেকে 95% থাকবে কিটোন আর অল্প পরিমাণে থাকবে ইনল। দ্যাট মিনস আমরা বুঝলাম যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে, যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে, তারা হচ্ছে ইনোলাইজেবল। এই ইনোলাইজেবল কম্পাউন্ডের সাথে নন ইনোলাইজেবল কম্পাউন্ড এবং অ্যামিন জাতীয় যৌগের মধ্যেই ম্যানিক রিঅ্যাকশন হবে। আচ্ছা, আর কি কি যৌগ এই ম্যানিক রিঅ্যাকশনে অংশগ্রহণ করে? তারা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডস and their derivatives. This is very much important. Now look, কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ কারা কারা আছে? আমরা যদি বলি যে কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন এর ডেরিভেটিভ কি কি আছে? প্রথমত হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা একটা। তারপরে রয়েছে অ্যাস্টার, এটাকে আমরা বলি অ্যানহাইড্রাইড, এটাকে আমরা বলি অ্যাস্টার। তারপর রয়েছে অ্যামাইড ও NH2। অর্থাৎ আমরা যা করি, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করি কখনো কখনো এটা দ্বারা, কখনো কখনো এই অ্যালকোক্সাইড দ্বারা, কখনো কখনো অ্যামিন দ্বারা। এইভাবে বিভিন্ন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ তৈরি হয়। আরেকটা রয়েছে অ্যাসিড হ্যালাইড, আর CO Cl। এই প্রত্যেকটা যৌগের মধ্যেই দেখা যায় এই যে আর যে কম্পাউন্ডটা রয়েছে, এটা যদি 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা না একটা হাইড্রোজেন থাকবেই। সেই হাইড্রোজেনটাই হবে আলফা হাইড্রোজেন এবং এটা ইনোলাইজেবল, এবং এই যৌগটাই দেখা যাবে ম্যানিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তৃতীয়ত বিটা সায়ানোএস্টার, এখানেও একটা আলফা হাইড্রোজেন রয়েছে, যেমন আমরা চিন্তা করলাম যে এখানে এই যে CO ও CN, এক্ষেত্রে বিটা বিটা ইয়েতে হবে, আমরা একটু নতুন ভাবে লিখি, বিটা সায়ানোএস্টার এটাকে কিভাবে লেখা যায়? CO, অবশ্যই একটা এস্টার বন্ড থাকবেই এখানে, ও দেন হচ্ছে এখানে লিখবো হচ্ছে আর। তো এই জায়গাতে চিন্তা করে দেখো, CH2 এবং এই জায়গাতে থাকবে হচ্ছে একটা সায়ানাইড, অর্থাৎ এটা হচ্ছে আলফা কার্বন, এখানে বিটা কার্বন, এই বিটা কার্বনের সায়ানাইড, এটা হচ্ছে বিটা সায়ানো এস্টার। তারপর রয়েছে ডাইকার্বনিল কম্পাউন্ডস। ডাইকার্বনিল কম্পাউন্ডস কারা? আমরা যদি এইভাবে বলি, এইখানে একটা কার্বনিল, এইখানে একটা কার্বনিল, এরা হচ্ছে ডাইকার্বনিল কম্পাউন্ডস। এখানে চিন্তা করে দেখো যে এই যে আলফা হাইড্রোজেন, এই যে আলফা হাইড্রোজেন, এই দুইটা আলফা হাইড্রোজেন খুব বেশি মাত্রায় অ্যাসিডিক, দেখা যাবে এরাও ম্যানিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। সেম ভাবে রয়েছে নাইট্রোঅ্যালকেন। নাইট্রোঅ্যালকেন কারা? যেমন আমি জাস্ট নরমালি একটু চিন্তা করি যে CH2 NO2, এই জায়গাতে হচ্ছে একটা হাইড্রোজেন, অর্থাৎ CH3NO2, এটা হচ্ছে মিথেন নাইট্রোমিথেন। দেখা যাবে এটা খুবই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার কারণে এই হাইড্রোজেনটা খুব বেশি মাত্রায় অ্যাসিডিক হয়ে যায়, সে H+ আকারে বের হয়ে যেতে পারে।
আচ্ছা, সেও মেনিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ এই সবগুলো বিষয়কে আমাদের চিন্তা করতে হবে, কারণ মেনিক বিক্রিয়া হচ্ছে একটা ভার্সেটাইল বিক্রিয়া। এই বিক্রিয়াতে নানান ধরনের যৌগ তৈরি করা যায়। তারপর রয়েছে ইলেকট্রন রিচ অ্যারোমেটিক কম্পাউন্ড, যেমন ফেনল, পাইরোল, থায়োফিন, ফিউরান। তারা সকলেই কিন্তু এই মেনিক বিক্রিয়ায় ইনোলাইজেবল কম্পাউন্ড হিসেবে তারা কাজ করবে। কিভাবে? আমরা জাস্ট একটার উদাহরণ নিলাম। ধরে নিলাম যে থায়োফিন। থায়োফিন থায়োফিন দেখতে কিরকম? 5 মেম্বার্ড রিং। এইখানে থাকবে এই যে আলফা হাইড্রোজেনটা, এই দুইটা আলফা হাইড্রোজেন তারা কিন্তু আবার অ্যাসিডিক। অর্থাৎ যখন রেজোন্যান্স হবে তখন দেখা যাবে যে এটা বের হয়ে গেলেও এটা বেশ স্টেবল থাকে। সেম ভাবে পাইরোলের ক্ষেত্রেও এই আলফা হাইড্রোজেন, ফেনলের ক্ষেত্রেও এই আলফা হাইড্রোজেন। আমরা ফেনলের ক্ষেত্রে একে দেখাই। এই হচ্ছে ফেনল। অর্থ এবং প্যারা পজিশনের যে হাইড্রোজেন গুলো রয়েছে তারা হচ্ছে কিছু মাত্রায় অ্যাসিডিক। অর্থাৎ এই হাইড্রোজেন গুলোকেও প্রতিস্থাপন করা যাবে, বের করে দেওয়া যাবে। এরা সবাই আমাদের মেনিক রিঅ্যাকশনের সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। ওকে, তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। আর সর্বশেষ আরেকটা রয়েছে যা হচ্ছে টার্মিনাল অ্যালকাইন। আমরা জানি যে টার্মিনাল অ্যালকাইন বা প্রান্তীয় অ্যালকাইন এটা হচ্ছে অ্যাসিডিক। এটা H+ আকারে বের হয়ে যেতে পারে। তার মানে প্রান্তীয় অ্যালকাইন যারা রয়েছে, অর্থাৎ টার্মিনাল অ্যালকাইন যারা রয়েছে, তারাও কিন্তু মেনিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ওকে, তারপর আসছে আমাদের দ্বিতীয় যে কম্পাউন্ডটা ছিল সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিনকে অবশ্যই কি হতে হবে? প্রাইমারি অথবা সেকেন্ডারি অথবা অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে হবে, যেটা আমরা প্রথমেই দেখলাম। কিন্তু আমরা টারশিয়ারি অ্যামোনিয়াম অ্যামিনকে নিতে পারবো না, কারণ এই টারশিয়ারি অ্যামিনের মধ্যে কোনো ধরনের হাইড্রোজেন নাই। এই কারণে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার কোনো প্রশ্নও আসে না। এখন এই বিষয়টা আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে আসি একটা সহজ বিক্রিয়ার মাধ্যমে। দেখো, আমরা এইখানে মেনিক বিক্রিয়ার উপরেরটা আমরা দেখবো না, আমি জাস্ট আলাদা করে একটা লিখে বোঝাই। খেয়াল করো, এই হচ্ছে ধরো আমাদের ইনোলাইজেবল কম্পাউন্ড। এটা বেশ মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা ধরে নিলাম ইনোলাইজেবল কম্পাউন্ড, যে এইখানে CH2 আছে। আমরা জানি এই আলফা হাইড্রোজেন সে হচ্ছে অ্যাসিডিক। তারপর আমরা জানি একটা নন ইনোলাইজেবল থাকবে। নন ইনোলাইজেবল হিসেবে আমরা মোস্টলি কাকে নেই? আমরা নেই হচ্ছে ফর্মালডিহাইডকে। ফর্মালডিহাইড। তারপর রয়েছে হচ্ছে অ্যামিন। অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকতেই হবে। এখন বিক্রিয়াটা হয় এরকম যে ইনোলাইজেবল অর্থাৎ অ্যাক্টিভ কার্বন হাইড্রোজেন কম্পাউন্ড থেকে একটা হাইড্রোজেন আসবে, আর ফর্মালডিহাইড থেকে অক্সিজেন আসবে, আর অ্যামিন থেকে একটা হাইড্রোজেন আসবে। তারা মিলে কি তৈরি করবে? পানি হয়ে বের হয়ে যাবে। তাহলে আর কি থাকে? এই কার্বন এর সাথে যুক্ত হবে এই কার্বন, এই কার্বনের সাথে যুক্ত হবে এই নাইট্রোজেন। তাহলে আমরা লিখে ফেলি, এই যৌগটাকে আমরা এই জায়গাতে লিখি উৎপন্ন যৌগ আর CO CH2। এই হচ্ছে অ্যাক্টিভ কার্বন হাইড্রোজেন কম্পাউন্ড। তারপর আসবে এই CH2, এইখানে যুক্ত করে দাও CH2। এই কার্বনের সাথে যুক্ত হবে এই যে আমাদের নাইট্রোজেন, আর এবং আর। এইটাই হচ্ছে মেনিক রিঅ্যাকশনের প্রোডাক্ট। এবং মেনিক রিঅ্যাকশনের যে প্রোডাক্টটা তৈরি হয় এটাকে বলা হয় মেনিক বেজ। তার মানে আমরা দেখলাম যে মেনিক বিক্রিয়া হওয়ার জন্য, মেনিক রিঅ্যাকশন হওয়ার জন্য অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকতেই হবে অ্যামিনের মধ্যে।
এখন যদি দুইটা হাইড্রোজেন থাকতো, এই যে এখানে এই আর এর ক্ষেত্রে যদি একটা হাইড্রোজেন থাকতো, দেখা যেত যে সেম আরেক স্টেপ বিক্রিয়া হতো এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার জন্য। ওকে, তো এবার আমরা চলে যাই 3 নাম্বার ফিচারে এই রিঅ্যাকশনের। ইন দ্য কেস অফ প্রাইমারি অ্যামিন, যদি আমরা প্রাইমারি অ্যামিনকে নেই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুইবার রিঅ্যাকশন হবে। ঠিক আছে? The initially formed beta amino carbonyl compound can undergo further reaction. আরেকবার রিঅ্যাকশনে যাবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই বিটা অ্যামিনো কার্বনিল কম্পাউন্ড এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ম্যানিক বেজের প্রোডাক্ট, ম্যানিক রিঅ্যাকশনের প্রোডাক্ট, যেটাকে আমরা বলে থাকি ম্যানিক বেজ। ওকে, যদি প্রাইমারি অ্যামিন হয় তাহলে আরেকবার রিঅ্যাকশন হবে, আরেকবার হয়ে NN ডাইসাবস্টিটিউটেড অ্যামিন তৈরি হবে। তার মানে যেটা আমরা বলেছিলাম একটু আগেই, যে যদি এখানে এই নাইট্রোজেনের ক্ষেত্রে, এই আর এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন থাকতো, সেক্ষেত্রে কি হতো? এখানে আরেকবার রিঅ্যাকশনটা হতো, অর্থাৎ এই দিকে একবার সাবস্টিটিউটেড হচ্ছে, এই দিকে একবার সাবস্টিটিউশন হচ্ছে। সোজা কথায় অ্যামিনের সাবস্টিটিউশন হবে। যত সংখ্যক হাইড্রোজেন আছে ঠিক তত সংখ্যক বার সাবস্টিটিউশন হবে। ওকে, ফিচার নাম্বার 4, এই ক্ষেত্রে আমরা রিঅ্যাকশনের যে মিডিয়ামটাকে নিব, আমরা মেকানিজম শেখার সময় আমরা দেখব যে শিফ বেস তৈরি হবে, এবং শিফ বেস তৈরি হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রোটিক সলভেন্টের প্রয়োজন পড়ে। আমরা জানি সলভেন্ট দুই ধরনের, দ্রাবক দুই ধরনের, স্পেসিফিকলি আমরা বলি যে পোলার দ্রাবক। পোলার দ্রাবক দুই ধরনের, একটা হচ্ছে প্রোটিক সলভেন্ট, আচ্ছা যে সমস্ত সলভেন্ট তারা প্রোটন দান করতে পারবে তাদেরকে আমরা বলি প্রোটিক সলভেন্ট। কারা কারা? সব থেকে অ্যাভেলেবল হচ্ছে পানি, এছাড়া রয়েছে অ্যালকোহল, এছাড়া রয়েছে ফেনল, তারা সকলেই প্রোটন দান করতে পারে। আর কিছু রয়েছে অ্যাপ্রোটিক সলিউশন সলভেন্ট, অ্যাপ্রোটিক, যারা প্রোটন দান করতে পারে না। তারা কারা? যেমন হতে পারে অ্যাসিটোন, অ্যাসিটোন, অ্যাসিটোফেনন, বেনজোফেনন, এরা হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট। ওকে, এখন এই অ্যাপ্রোটিক সলভেন্ট আমাদের কেন দরকার? আরো রয়েছে, দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডও সলভেন্ট হিসেবে কাজ করতে পারে। টু এনশিওর সাফিসিয়েন্টলি হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোফিলিক ইমিনিয়াম আয়ন, অর্থাৎ ইমিনিয়াম আয়ন বা শিভ বেস, যেটাকে আমরা বলবো শিভ বেস, শিভ বেস, এই শিভ বেস তৈরি করার জন্য সলভেন্ট থেকে আমাদের প্রোটনের দরকার পড়বে। ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যানিক রিঅ্যাকশনের বেস বা বেসিক কথাবার্তা। এখন এই ম্যানিক রিঅ্যাকশনের কিছু ইতিহাস দেখে আসি, যে ম্যানিক রিঅ্যাকশন সবার প্রথম কারা এটা শুরু করেন বা এটা কিভাবে উদ্ভব হয়। ফার্স্ট 1903, 1903 সালে টলেন এবং ভন মার্লে তারা সবার প্রথম খেয়াল করেন যে অ্যাসিটোফেনন অর্থাৎ অ্যাসিটনের একটা জায়গাতে যখন ফিনাইল থাকবে, সেটাকে আমরা বলবো অ্যাসিটোফেনন, এটাকে যখন ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করা হয় তখন ট্রাই সাবস্টিটিউটেড অ্যামিন তৈরি হয়, যেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যামিন। ওকে, তারপর 1917 সালে ম্যানিক, যার নাম অনুসারে এই বিক্রিয়াটা তিনি সবার প্রথম দেখলেন যে টারশারি অ্যামিন তৈরি করা যায়। তিনি টারশারি অ্যামিন তৈরি করলেন কাদের মাধ্যমে? By exposing antipyrine to identical conditions and recognized the generality of this reaction. Okay, অ্যান্টিপাইরিনকে সেম কন্ডিশনে তিনি বিক্রিয়া দিলেন, বিক্রিয়া দিয়ে দেখলেন যে এখানেও টারশারি অ্যামিন তৈরি হচ্ছে। এখানে খেয়াল করে দেখো যে কেন এই কাজটা হলো। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আসলে অ্যামোনিয়ার একটা সল্ট। NH4Cl আমরা জানি এটা বহুমুখী বিক্রিয়া তৈরি করে, একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে, কার সাথে? অ্যামোনিয়া এবং HCl এর সাথে। এই HCl টা দেওয়া হচ্ছে মেইনলি
মিডিয়ামটা তৈরি করার জন্য। এই ম্যানিক রিঅ্যাকশন অ্যাসিডিক মাধ্যমে সবথেকে ভালো হয়। এছাড়া বেসিক মাধ্যমেও করা যায়, তবে অ্যাসিডিক মাধ্যমে এই বিক্রিয়াটা সবথেকে ভালো হয়। আচ্ছা, এই যে অ্যামোনিয়ার ৩টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। এই ৩টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় ৩টা অ্যান্টিপাইরিন প্লাস হচ্ছে এই যে আলফা পজিশনটা আমরা দেখতেছি, এই আলফা পজিশন থেকে হাইড্রোজেন বের হয়ে যায়। তো এই আলফা পজিশনে যে এই ফর্মালডিহাইড থেকে যেটা আসবে CH2 এসে যুক্ত হবে, আর এই CH2 যুক্ত হবে নাইট্রোজেনের সাথে। এখন ৩টা হাইড্রোজেন থাকার কারণে এই যে ৩বার প্রতিস্থাপন হয়েছে। এই ছিল ম্যানিক রিঅ্যাকশনের একটা টাইমলাইন। এবার আমরা সরাসরি চলে যাব এর কিছু ফিচারের মধ্যে। আমরা দেখব যে ম্যানিক রিঅ্যাকশন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন, ঠিক আছে? এখন এই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা হয় অ্যামিনের মধ্যে এবং কার সাথে? কার্বনিল কম্পাউন্ডের সাথে। এবং সবশেষে ডিহাইড্রেশন হবে, অর্থাৎ পানি বের হয়ে যাবে, যার কারণে আমরা বলি এটা হচ্ছে একটা কনডেনসেশন বিক্রিয়া। তারপরে শিফ বেস তৈরি করবে। এই শিফ বেস পরবর্তীতে বিক্রিয়া করবে হচ্ছে প্রোটিক সলভেন্টের সাথে বিক্রিয়া করে তো আমাদের যে ম্যানিক প্রোডাক্ট রয়েছে সেই ম্যানিক প্রোডাক্টটা তৈরি করবে। ওকে, আমরা এবার চলে যাই সরাসরি এই বিক্রিয়ার মেকানিজমে। খেয়াল করে দেখো যে ম্যানিক বিক্রিয়ার যে একটা ইন জেনারেল একটা ফর্ম, জেনারেল ফর্মটা হচ্ছে এরকম যে এই নন ইনোলাইজেবল ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড, যেখানে আলফা হাইড্রোজেন থাকবে, এখানে একটা আলফা হাইড্রোজেন আছে। দ্বিতীয়ত হচ্ছে নন ইনোলাইজেবল। নন ইনোলাইজেবল আমরা মোস্টলি ফর্মালডিহাইডকে ব্যবহার করি। এই যে R3 এবং R4 তারা যদি হাইড্রোজেন হয়, এই যে আমরা খেয়াল করে দেখো, তাহলে এটা হবে কি? ফর্মালডিহাইড। আর এখানে অ্যালকাইল হতে পারে, অ্যারাইল হতে পারে। তার মানে ভার্সাটাইল যৌগ এখান থেকে তৈরি করা যাবে। আর এখানে দেখো ইনোলাইজেবলে আমরা হাইড্রোজেন নিতেছি R1, তাহলে এটা হয়ে যাবে একটা অ্যালডিহাইড। যদি অ্যালকাইল নেই সেক্ষেত্রে এটা হবে কিটোন। যদি অ্যারাইল নেই সেটাও কিন্তু অ্যারোমেটিক কিটোন হবে। আর OR নিলে সেটা হবে কি? সেটা হবে একটা এস্টার। ওকে, তারপর সলভেন্ট হিসেবে আমরা কি নিচ্ছি? অ্যালকোহল, পানি অথবা অ্যাসিটিক অ্যাসিড, তারা সবাই হচ্ছে প্রোটিক সলভেন্ট। তারপর আসা যাক এই অ্যামিনের ক্ষেত্রে। অ্যামিনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখতেছি কি? হাইড্রোজেন হবে। যদি হাইড্রোজেন হয় সেক্ষেত্রে এটা হবে 2 ডিগ্রি অ্যামিন। যদি অ্যালকাইল হয় সেটা হাইড্রোজেন হলে 1 ডিগ্রি অ্যামিন, আর যদি অ্যালকাইল হয় 2 ডিগ্রি অ্যামিন। কিন্তু 3 ডিগ্রি হওয়া যাবে না, সোজা কথা। ওকে, তারপর এই অবস্থায় তারা বিক্রিয়া করবে। বিক্রিয়া করবে কিভাবে? ইনোলাইজেবল কম্পাউন্ডের আলফা কার্বনের সাথে যুক্ত হবে কি? এই কার্বনটা, নন ইনোলাইজেবল এই কার্বন। অর্থাৎ এই অক্সিজেন তো আউট হয়ে যাবে। কার সাথে? এইখানকার হাইড্রোজেন এবং এখানকার অক্সিজেন মিলে তারা তৈরি করবে হচ্ছে পানি। আর বাকি যারা যারা আছে এই কার্বন এবং এই নাইট্রোজেন তারা একসাথে যুক্ত হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই যে আলফা কার্বন যেটা কিনা এখানে ছিল, তারপরে হচ্ছে এই কার্বন, এই যে আমাদের লাল কার্বন এই জায়গাতে, তারপর আসতেছে এই যে নাইট্রোজেন। অর্থাৎ এটা খুবই ইজি একটা রিঅ্যাকশন। প্রথম খুব কঠিন মনে হতে পারে, কিন্তু না, আসলে বোঝার পরে এটা খুবই সহজ মনে হবে। আচ্ছা, এবার চলে যাই এই বিক্রিয়ার মেকানিজমে। বিক্রিয়াটা আসলে কিভাবে প্রসিড করে। তো আমরা দেখি যে বিক্রিয়াটা আসলে কিভাবে হয়। স্টেপ 1। স্টেপ 1 এ হচ্ছে শিফ বেস বা ইমিনিয়াম সল্ট তৈরি হবে, ইমিনিয়াম আয়ন তৈরি হবে। আচ্ছা, ইমিনিয়াম আয়ন হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে ইমিনিয়াম আয়ন। আচ্ছা, এখন ইমিনিয়াম আয়ন কিভাবে তৈরি হয়? আমরা জানি সব ক্ষেত্রে ইমিনিয়াম আয়ন বা শিফ বেস তৈরি হয়। এই শিফ বেস তৈরি হবে অ্যামিন এবং কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায়। অ্যামিন এবং কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায় কি তৈরি হয়? শিফ বেস তৈরি হয়।
ওকে, এবং এই ক্ষেত্রে সলভেন্ট হিসেবে অবশ্যই একটা প্রোটিক সলভেন্ট লাগবে, প্রোটিক সলভেন্ট। দেখা যাক আমাদের রিঅ্যাকশনটা কিভাবে প্রসিড করবে। শুরুতেই দেখা যাবে যে, খেয়াল করে দেখো, এই অ্যামিনের অ্যামিনের যে লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা যে আঘাত করবে, মানে অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনকে, ঠিক আছে, কার্বনিল কার্বনকে ইয়ে করবে, আর এটা অবশ্যই নন ইনোলাইজেবল। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এই হচ্ছে কার্বন নন ইনোলাইজেবলের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, হুম, এই যে কার্বন, এর সাথে সবার প্রথম যেটা হয়, আমরা এখানে অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটা করছি। অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করা হলে দেখা যাবে বিক্রিয়ার গতি বাড়ছে, অর্থাৎ বিক্রিয়া তাড়াতাড়ি হবে। যেটা হয়, এই অক্সিজেন তার অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে সে নেগেটিভ চার্জ যুক্ত হতে চায়, ঠিক আছে। এখন তার মধ্যে যেহেতু লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার দিয়ে ইজিলি সেই প্রোটনকে এক্সট্রাক্ট করতে পারবে। তো আমরা দেখি, সে যখনই এই প্রোটনকে গ্র্যাব করলো, তখনই সে হয়ে গেল পজিটিভ চার্জ যুক্ত, এবং যখনই সে পজিটিভ অক্সিজেন পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেছে, সে কখনোই আর এই অবস্থায় থাকবে না। সে যেটা করবে, এই বন্ধনটাকে সাথে সাথে তার নিজের দিকে টেনে নিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে বন্ধনের যে শিফট, অর্থাৎ বন্ধন কার্বন থেকে অক্সিজেনের কাছে যাচ্ছে, এই বন্ধন শিফটের জন্যই মেইনলি আমরা এই প্রোটিক সলভেন্টটা ইউজ করব। প্রোটিক সলভেন্ট ইউজ করলে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই স্টেপটা বেশ তাড়াতাড়ি হবে। তখনই দেখা যাবে এই কার্বন হয়ে যাবে পজিটিভ চার্জ যুক্ত, এবং এই সুযোগটা নেবে কে? এই সুযোগটা নেবে হচ্ছে অ্যামিন। আমরা দেখি কিভাবে অ্যামিন এই সুযোগটা নেয়। আচ্ছা, আমরা দুইটাকে একবারে লিখে দেই, R2। এখন এর মধ্যে কি আছে? লোন পেয়ার আছে, অ্যামিনের মধ্যে লোন পেয়ার আছে। এই লোন পেয়ার দিয়েই সেই sp2 কার্বনকে যে হিট করবে। এবার যেটা হবে, এই নাইট্রোজেন এবং এই কার্বনের মধ্যে একটা সরাসরি বন্ধন তৈরি হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে রাখি, এটা কিন্তু নন ইনোলাইজেবল কার্বনিল, অর্থাৎ শিফট বেস তৈরি হবে শুরুতে নন ইনোলাইজেবল এবং অ্যামিনের মধ্যে বিক্রিয়ায়। তো আমরা এখানে হাইড্রোজেন দিয়ে রাখি, খেয়াল করো আলটিমেটলি এখানে কি তৈরি হচ্ছে। এখানে তৈরি হচ্ছে এই কার্বন, এই কার্বনের সাথে আছে OH, উপরে আছে OH, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে দুইটা অ্যালকাইল গ্রুপ আর, এবং এই হচ্ছে হাইড্রোজেন। এবং এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে নাইট্রোজেনের হাত হয়ে গেছে 4টা, অর্থাৎ এই নাইট্রোজেন একাই এই দুইটা ইলেকট্রন শেয়ার করেছিল। তো এবার কি হবে? নাইট্রোজেন পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেল। তো এই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য এই হাইড্রোজেন থেকে বন্ধন চলে আসবে নাইট্রোজেনের কাছে। তো হাইড্রোজেন কি হবে? H+ হিসেবে বের হয়ে যাবে। যখন H+ হিসেবে বের হবে, তখন এই নাইট্রোজেন কি হচ্ছে? চার্জহীন হচ্ছে। তো এটাকে আমরা এইভাবে লিখবো এবার, যে এই নাইট্রোজেন এর সাথে আছে দুইটা অ্যালকাইল গ্রুপ R এবং R, এবং এই হচ্ছে কার্বন, এই কার্বনটা। এখন একটা ব্যাপার খেয়াল করো, এই হাইড্রোজেন কিন্তু, এই প্রোটন কিন্তু এখানে যে বসে থাকবে না, আসলে যেটা করবে, অক্সিজেন যেখানে প্রোটন পাবে সেইখানে সে প্রোটনকে নিতে চাইবে, অর্থাৎ অক্সিজেনের একটা লোন পেয়ার আছে। তো সে যেটা করবে, এই লোন পেয়ার দ্বারা এই H+ কে সে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, আমরা উপরের ইয়েগুলা মুছে দিই।
ওকে, তো কি করলো, এই H প্লাস যে অক্সিজেনের সাথে যুক্ত হলো। তো আমরা দেখি এই হচ্ছে 2 হাইড্রোজেন, এবার অক্সিজেন কি হয়ে গেল, আগে ছিল একটা, এখন আরেকটা আসবে হাইড্রোজেন, অর্থাৎ অক্সিজেন হয়ে গেল প্লাস চার্জ যুক্ত। যখনই অক্সিজেন এই প্লাস চার্জ যুক্ত হলো, তখন কি হবে, এটাকে আমরা বলি অক্সোনিয়াম আয়ন, ক্যাটায়ন। অক্সোনিয়াম আয়ন সব থেকে ভালো লিভিং গ্রুপগুলোর মধ্যে একটা, সে বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার সময় অবশ্যই এই বন্ধনটাকে সে সাথে নিয়ে যাবে। যখনই এই বন্ড এর দুইটা অ্যাঙ্গেলকে দুইটা ইলেকট্রনকে সে তার সাথে নিয়ে যাবে, তখনই কার্বন হয়ে যাবে পজিটিভ চার্জ, কিন্তু সে তো পজিটিভ চার্জ থাকতে চাইবে না, অর্থাৎ এই নাইট্রোজেনের আছে লোন পেয়ার সেটা ইয়ে করবে, শেয়ার করবে। তো আলটিমেটলি আমরা দেখতেছি যে এই শিফট বেস তৈরি হওয়ার সময় কোনো পানি অপসারিত হয়। তারপর এই কার্বন, এই হচ্ছে দুইটা হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন। এখন যেহেতু এই লোন পেয়ার শেয়ার করা হয়েছে, তাই এখানে হয়ে যাবে দ্বিবন্ধন, এই আর এই হচ্ছে আর, সে আবারও পজিটিভ চার্জ। এইটাই হচ্ছে সেই শিফট বেস ইমিনিয়াম সল্ট, অর্থাৎ এই হচ্ছে একটা অ্যামিন যৌগ, সাথে আবার দ্বিবন্ধন আছে, অর্থাৎ অ্যালকিন। এই কারণে নাম হয়ে গেছে ইমিন, এবং পজিটিভ চার্জ থাকার কারণে এর নাম হচ্ছে এই তো ইমিনিয়াম আয়ন। এখন এই ইমিনিয়াম আয়ন খেয়াল করে দেখো যে এটা একটা ইয়ের মধ্যে থাকে, যে রেজোন্যান্সের মধ্যে থাকে, রেজোন্যান্স কাঠামোর মধ্যে থাকে। এই নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক, সে বন্ধনটাকে বারবার সে নিজের কাছে নিয়ে আসতে চাইবে, ঠিক আছে। আবার সে যেহেতু কার্বন পজিটিভ হয়ে যায়, আবারও দেখা যাবে লোন পেয়ারটা শেয়ার করবে, অর্থাৎ সে একটা রেজোন্যান্সের মধ্যে থাকবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যে স্টেপে শিফট বেস তৈরি হয়। তাহলে আমি আবারও একটু ইয়ে করলাম, ব্যাখ্যা করে দিলাম শিফট বেস কিভাবে তৈরি হয়। শুরুতেই নন ইনোলাইজেবল যে কার্বনিল কম্পাউন্ড রয়েছে, সেই কার্বনিল কম্পাউন্ডের অক্সিজেনের সাথে অ্যাসিডিক মিডিয়াম থেকে H+ এসে এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। এই অক্সিজেন যে গ্রেপ করবে এই প্রোটনকে, তখন এই অক্সিজেন হয়ে যাবে পজিটিভ চার্জ, এতে করে এই কার্বনটা মারাত্মকভাবে ইলেকট্রোপজিটিভ হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। এই সুযোগেই এই অ্যামোনিয়া অ্যামিন লোন পেয়ার দিয়ে তাকে অ্যাটাক করবে, অর্থাৎ সে হচ্ছে একটা কি বলে নিউক্লিওফাইল, ঠিক আছে, অর্থাৎ এই পজিটিভ চার্জকে সে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে এই নাইট্রোজেন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, এই যে এই নাইট্রোজেন এবং এই কার্বনের মধ্যে কি হয়েছে, বন্ধন তৈরি হয়েছে। আবার দেখা যাবে যে যখনই বন্ধন তৈরি হবে, এই নাইট্রোজেনের হাত তো 4টা হয়ে যায়, সেই কারণে H+ কে ছেড়ে দেয়। তো H+ ছেড়ে দিলে যাবে কোথায়, যখনই এই H+ টা যাবে, মানে বের হবে, তখনই এই অক্সিজেন H+ কে গ্র্যাব করবে, ঠিক আছে। তখন দেখা যাবে যে এই কার্বন নাইট্রোজেন বন্ধন তৈরি হয়েছে, কিন্তু অক্সিজেন অক্সোনিয়াম আয়ন হিসেবে থাকবে। এই যে আমরা এখানে যেটা দেখাইছিলাম, এটা অক্সোনিয়াম আয়ন, অক্সোনিয়াম আয়ন সে বের হয়ে যাবে পানি পানি হিসেবে। তখন এই শিফট বেস তৈরি হবে। যখন এটা বের হয়ে গেল, তখনই এই কার্বন পজিটিভ চার্জ হওয়ার কথা, কিন্তু সেটা করতে না দিয়ে এই লোন পেয়ার এখানে শেয়ার করা হবে। এই যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে, এটাকে আমরা বলবো শিফট বেস। আচ্ছা, তার পরবর্তী যে সেকেন্ড স্টেপটা আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি করে স্টেপ, অর্থাৎ এই দুই স্টেপে বিক্রিয়াটা হচ্ছে, মানে মেইন দুইটা স্টেপ আমরা যদি বলি, তার মাঝখানে আরো ছোট ছোট অনেকগুলো উপ স্টেপ আছে। এখন মেনিক বেস তৈরি হবে, ঠিক আছে, বা বিটা সাবস্টিটিউটেড অ্যামিন যেটাকে আমরা বলি তৈরি হবে। কিভাবে? The iminium ion then reacts with the enolized carbonyl compound. খেয়াল করে দেখো, যে ইমিন সল্টটা তৈরি হয়েছে, শিফট বেস তৈরি হয়েছে, শিফট বেস হচ্ছে একটা কি, সেটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। কারণ কি, খেয়াল করে দেখো যে শিফট বেস, তার মধ্যে এই যে পজিটিভ চার্জ গ্রো করে, এই যে কার্বনে পজিটিভ চার্জ গ্রো করে, যেটা আমরা এর আগের ইয়েতে দেখলাম, এই যে পজিটিভ চার্জ গ্রো করতেছে,
এই পজিটিভ অবশ্যই নেগেটিভ ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইবে। সুতরাং এই শিফট বেজ হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এখন একটা ইলেকট্রোফাইল কার সাথে বিক্রিয়া করবে? নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করবে, যার ইলেকট্রন এক্সেস পরিমাণে আছে। এখন ইলেকট্রন এক্সেস পরিমাণে কাদের মধ্যে থাকে? থাকে হচ্ছে এই যে আমরা জানি আনস্যাচুরেটেড কম্পাউন্ড যারা আছে, অর্থাৎ দ্বিবন্ধন, সেখানে দেখা যায় লুজলি বাউন্ড ইলেকট্রন থাকে। এই ইলেকট্রোফাইল দেখা যাবে ইনলের যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনের সাথেই সে বন্ধন গঠন করতে চাইবে। এখন ইনলের দ্বিবন্ধন কোত্থেকে আসে? অবশ্যই ইনোলাইজেবল কোন একটা কম্পাউন্ড যদি থাকে সেখান থেকেই আসবে। আচ্ছা, অর্থাৎ ইনোলাইজেবল কম্পাউন্ড থেকেই ইনোলাইজড কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। এখন এটা কিভাবে তৈরি হয় সেটা আমরা প্রথমে দেখাইছি। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে আলফা কার্বনের হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে চলে গেছে, এই তো অক্সিজেনের সাথে চলে গেছে, আর এখানে ডাবল বন্ড ফর্ম করছে। তো এইবার এই ডাবল বন্ডের যে ইলেকট্রন দুইটা আছে, এই ইলেকট্রনের সাহায্যেই এই কার্বনটা এই শিফট বেজের কার্বনের সাথে বন্ধন গঠন করবে। ঠিক আছে? এখন বলতে পারো যে ভাইয়া এটাই কেন হবে, এটা কেন হবে না? কারণ এটা না হওয়ার যথেষ্ট কারণ আছে। দেখা যাবে যে যখনই এই বন্ধনটা যাবে তখনই এই কার্বনকে ইলেকট্রন দিয়ে কম্পেনসেট করার মতো একটা উপায় আছে, অর্থাৎ এই অক্সিজেন দেখা যাবে তার দ্বিবন্ধনটা এখানে এই কার্বনকে দিয়ে দিছে। কিন্তু যদি এই কার্বনের সাথে অর্থাৎ কার্বনের সাথে যদি এই ইনোলাইজ শিফট বেজের কার্বনের বন্ধন হতো, তাহলে কিন্তু কি হতো? এই কার্বনকে কম্পেনসেট করার মতো আর কেউ থাকতো না। এই কারণেই দেখা যায় যে এই আলফা কার্বনটাই এর সাথে যে যুক্ত হয়। যখনই আলফা কার্বন যুক্ত হলো তখনই এই যে খেয়াল করো, এই হচ্ছে আলফা কার্বন, এই হচ্ছে আলফা কার্বন, আর এই হচ্ছে বিটা কার্বন। অর্থাৎ এটা যদি হয় কার্যকরমূলক, এর পাশের কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, তার পাশেরটাকে আমরা বলবো বিটা কার্বন। অর্থাৎ আমরা যে ফর্মালডিহাইড নিয়েছিলাম তার কার্বনটাই বিটা কার্বন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এবার কি হবে? এবার তার কিছুই না, এই H প্লাসটা বের হয়ে যাবে, H প্লাস বের হয়ে গেলে অক্সিজেনের উপর আর পজিটিভ চার্জ থাকবে না। এই হচ্ছে আমাদের ম্যানিক বেজ। এখন এই ম্যানিক বেজের কিছু বৈশিষ্ট্য বলি, খেয়াল করো। এটা ছিল ইনোলাইজেবল কম্পাউন্ড, আর এইটা ছিল নন ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড, আর এই পার্টটা হচ্ছে অ্যামিনের পার্ট। এই তিনটা পার্ট তারা পরস্পর যুক্ত হয়। তাহলে আমি আবার এটা দেখিয়ে দিই। এই হচ্ছে ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড ধরে নিলাম, এই যে এখানে আছে আমাদের CH2, আর এই একটা হাইড্রোজেন সে বন্ধনে অংশগ্রহণ করবে। আর মাঝখানে নন ইনোলাইজেবল কম্পাউন্ড সে ধরে নিলাম যে এটা, অর্থাৎ এখানে ইনোলে কনভার্ট হবে না। তারপর হাইড্রোজেন যুক্ত অ্যামিন। এবার কি হবে? এই যে তারা একবারে যাবে, পানি হিসেবে বের হয়ে যাবে। অর্থাৎ সবগুলো স্টেপকে এক স্টেপে দেখা দেওয়ার প্রসেস হচ্ছে এটা। এইভাবে লিখলে বেশ সহজে আমরা ম্যানিক রিঅ্যাকশনটাকে বুঝতে পারবো। তার মানে চিন্তা করো, এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে যুক্ত হয়েছে এই বিটা কার্বন, এই বিটা কার্বনের সাথে যুক্ত হয়েছে এই অ্যামিন। এই তো এই আলফা কার্বন, আমি দেখায় দিই, CO, এর সাথে আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে এই বিটা কার্বন, এই বিটা কার্বনের সাথে এই নাইট্রোজেন। শেষ। এই হচ্ছে ওভারঅল ম্যানিক রিঅ্যাকশন। ওকে, এবং এই ম্যানিক রিঅ্যাকশনের এই যে প্রোডাক্টটা, এটাকে আমরা বলতে পারি কি, বিটা কার্বনের সাথে অ্যামিন যুক্ত হয়েছে, তার মানে বিটা সাবস্টিটিউটেড অ্যামিন। ওকে, এবার যদি এমন হতো যে অ্যামিনের মধ্যে আরেকটা হাইড্রোজেন আছে, অর্থাৎ এই নাইট্রোজেনের মধ্যে যদি আরেকটা হাইড্রোজেন থাকতো, সে কিন্তু এই পুরো রিঅ্যাকশনটা আবারও রিপিট হতো। ওকে, তো আমরা এরকম কিছু দেখিয়ে দিই, যদি একের অধিক থাকে। কিরকম? আমরা বললাম যে এটা এখানে আছে ফিনাইল, এইখানে আছে
ইনোলাইজেবল কার্বন, এই হচ্ছে ফর্মালডিহাইড। নন ইনোলাইজেবল কার্বন হিসেবে আমরা অধিকাংশ সময় ফর্মালডিহাইডকেই ব্যবহার করি। এইখানে যদি আমরা নেই অ্যামোনিয়া, সেই ক্ষেত্রে কাজ কি হবে? দেখো 3 বার রিঅ্যাকশনটা হবে। 3 বার রিঅ্যাকশন হয়ে কি তৈরি হবে আমি একবারে দেখাই। এই নাইট্রোজেনের সাথে এই সবটুকু পার্ট যুক্ত হবে। তো তাকাও, এই যে নাইট্রোজেন, এখন এই নাইট্রোজেনের সাথে কারা কারা যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে এই কার্বনটা শুরুতে। আচ্ছা আমি এটাকে বামে দেখাই, সেক্ষেত্রে এটা ভালো হয়। দেখো এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের এই সাইডে যুক্ত হচ্ছে এই কার্বনের CH2। এই অক্সিজেন তো শেষ, গেলই পানি তৈরি হওয়ার জন্য। তো এইখানে যুক্ত হচ্ছে কি CH2। এই CH2 এর সাথে কে যুক্ত হয়? এই আলফা কার্বন যুক্ত হয়। এই তো আলফা কার্বন, CH2, এই হচ্ছে CO, এ হচ্ছে ফিনাইল। তো এটা কয়বার যুক্ত হবে? এটা 3 বার যুক্ত হবে। এই যে এই যৌগটা তৈরি হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে এবার আমরা চলে যাই এই ম্যানিক রিঅ্যাকশনের বিশেষ কিছু ধারার ক্ষেত্রে। যদি এমন হয় ইন কেস অ্যাক্টিভ হাইড্রোজেন মাল্টিপল হয়, যেমন আমরা অ্যাসিটোনের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাক্টিভ হাইড্রোজেন হচ্ছে একের অধিক থাকে 3টা। সেক্ষেত্রে যেটা হয় যে এই অ্যাক্টিভ হাইড্রোজেন গুলাও বিক্রিয়া করে। ঠিক আছে? কারণ এখানে 3টা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, এদের 3টারই সক্ষমতা আছে যে বের হয়ে যাওয়ার। ঠিক আছে? তাহলে কি হবে? তারা 3 মোল অ্যামিনের সাথে বিক্রিয়া করবে, 3 মোল ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, প্রত্যেকটাই আলাদা হবে। এই কার্বনের সাথে এই যে এই ফর্মালডিহাইড থেকে আসছে CH2, তারপর কি এই অ্যামিন থেকে আসছে NR2, NR2। এটা হচ্ছে একবার। যেহেতু এই এতে আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে আরেকবার যুক্ত হবে, এইখানে আরেকবার যুক্ত হবে। কিন্তু আমরা এই অ্যাক্টিভ হাইড্রোজেনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো হয় মাল্টিপল রিঅ্যাকশন, এটা খুব বেশি অহরহ দেখা যায় না। ঠিক আছে? আমরা যদি পরিমাণ মতো, অর্থাৎ এটাও 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল যদি নেই, অর্থাৎ আমরা স্টয়কিওমেট্রি গণনা করে যদি প্রোডাক্ট গুলা নিতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই বারবার যে সাবস্টিটিউশনের যে ঘটনাটা সেটা আর হবে না। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে এই রিএজেন্ট দেওয়া যায়, সাবস্ট্রেট দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা বিক্রিয়া করবে। কারণ এই 3টাই হচ্ছে আলফা হাইড্রোজেন। এই 3টাই অ্যাসিডিক হাইড্রোজেন। সোজা কথায়। সেম ভাবে আরেকটা কি হতে পারে? এইটা হতে পারে ফেনল। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ফেনল, এটাও আমরা জানি যে ফেনল অর্থপ্যারা নির্দেশক একটা যৌগ, অর্থাৎ এই ওএসটা হচ্ছে অর্থপ্যারা ইন্ডিকেটিং এই রেডিক্যাল। তো সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে এই হাইড্রোজেনটা এটাও অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক। তো এই সব জায়গাতে যে যুক্ত হবে কি এই CH2 NR2। ওকে, আচ্ছা এখানে একটু গ্যাপ পড়ে গেছে, এই জায়গাতে কি হবে OH। ওকে, তারপর আসা যাক ইন কেস যদি ইনোলাইজেবল কিটোনে, যদি ইনোলাইজেবল কম্পাউন্ডে দুইটা আলফা কার্বনের যদি অসমান সংখ্যক হাইড্রোজেন থাকে, যেটাকে আমরা বলবো আনসিমেট্রিক কিটোন। ঠিক আছে? অর্থাৎ দুইটা আলফা কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন নাই, এখানে আছে একটা, এখানে আছে 3টা। তো এই ক্ষেত্রে এই দিক থেকেও যেতে পারে, এই দিক থেকেও কিন্তু এই হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারে। কিন্তু আসলে কোন দিক থেকে হবে? হবে দুই দিক থেকেই, কিন্তু একদিক থেকে বেশি হবে। অর্থাৎ যে হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক সেই দিক থেকেই প্রতিস্থাপিত হবে এবং মেজর প্রোডাক্ট হবে সেই দিকেই। তো আমরা জানি যে এটা কিন্তু বেশি অ্যাসিডিক। কিভাবে এটা বেশি অ্যাসিডিক? এটা বেশি অ্যাসিডিক বোঝার জন্য খুব বেশি দূর যেতে হয় না। আমরা জানি যদি এই হাইড্রোজেনটা বের হয়ে যায়, ঠিক আছে, দেখা যাবে যে এটা 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 বের হয়ে গেলে
অনেক বেশি সংখ্যক রেজোন্যান্স স্টেবিলাইজড স্পেসিস তৈরি হবে। এই কারণে আমরা বলতে পারবো যে আসলে এই জিনিসটা যখন বের হয়ে যাবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা বের হয়ে গেলে এটা খুব বেশি স্টেবল হবে, অর্থাৎ এটা মোর অ্যাসিডিক। ওকে, তাহলে এই জায়গাতে কি হবে? প্রতিস্থাপনটা হবে। তো খেয়াল করে দেখো, ঠিক সেম এই জায়গাতেই কিন্তু প্রতিস্থাপনটা হয়েছে, অর্থাৎ যেখানে কম হাইড্রোজেন থাকে সেইখানেই প্রতিস্থাপন হবে, সোজা কথা, যদি আনসিমেট্রিক কিটোন হয়। এক্ষেত্রে হয়েছে, এক্ষেত্রে কি, এই যে CH2 তে যুক্ত হবে বিটা কার্বন হিসেবে, আর এই বিটা কার্বনের সাথে সাবস্টিটিউটেড অ্যামিন, অর্থাৎ বিটা সাবস্টিটিউটেড অ্যামিন তৈরি হয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে ম্যানিক রিঅ্যাকশনের অ্যাপ্লিকেশন এজ এ কেমিস্ট অর এজ এ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট, তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটাই জানতে হবে, যে আমরা একটা রিঅ্যাকশন থিওরি শিখবো, এই থিওরিটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কি কি যৌগ তৈরি করা যায়। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে এক্ষেত্রে আমরা দেখা যাবে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে পারবো, আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড কিরকম? এই যে এরকম, অর্থাৎ এটাকে যদি আমরা বলি যে এই ধরনের আনস্যাচুরেটেড কম্পাউন্ড, ঠিক আছে, এই এর মাধ্যমে, ম্যানিক রিঅ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, এই আনস্যাচুরেটেড আমি যেটাকে এঁকেছি এটা হচ্ছে বিশেষত আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর মনে করে দেখো, আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হচ্ছে মাইকেল এডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। ওকে, তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অর্গানোলিথিয়াম অথবা গ্রিগনার্ডের সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকোহল জাতীয় যৌগ তৈরি করতে পারি। এটা হচ্ছে বিটা অ্যামিনো অ্যালকোহল। ঠিক আছে, ওকে। কারণ কিভাবে অ্যালকোহল তৈরি হবে? কারণ এই যে কার্বনিলটা আছে, এই যে কার্বনিল, এই কার্বনিল কি হবে? গ্রিগনার্ডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলে কনভার্ট হবে। ঠিক আছে, আচ্ছা। আর এটা এটা দেখিয়ে দেই। আর CO CH2, এটা হচ্ছে আলফা কার্বন, আরেকটা CH2, এই হচ্ছে বিটা কার্বন, আর এই হচ্ছে অ্যামিন। তো এবার তাকাও, যখনই আমরা গ্রিগনার্ড রিএজেন্টের সাথে বিক্রিয়া দিব, গ্রিগনার্ড কিন্তু এই কার্বনিলকে চিনবে, এই কার্বনিলকে সে কনভার্ট করবে হচ্ছে অ্যালকোহলে। তো কি হবে? বিটা অ্যামিনো অ্যালকোহল জাতীয় যৌগ তৈরি করা গেল, এবং এই রিঅ্যাকশনটা কিন্তু নানান ধরনের বায়োসিনথেসিসে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন অনেক ধরনের অ্যালকালয়েড বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক জাতীয় যৌগ তৈরিতে কোনো না কোনো কেসে এই রিঅ্যাকশনটা ব্যবহৃত হতে পারে। 3 নাম্বার, সাবস্টিটিউশন of the dialkyl amino group with nucleophiles to generate functionalized carbonyl compounds. ওকে, একটু পরে আমরা সেটা দেখব। আমরা এখান থেকে নানান ধরনের ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করতে পারি এই রিঅ্যাকশনের মাধ্যমে, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, একটা বিখ্যাত অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ হচ্ছে এই ফ্লুঅক্সিটিন। এই ফ্লুঅক্সিটিন দেখতে হচ্ছে এরকম। আসলে ফ্লুঅক্সিটিন হচ্ছে এমন একটা ড্রাগ যেটা ডিপ্রেশনকে কমিয়ে দেয়, অর্থাৎ আমাদের যে ডিপ্রেশনের যে ফিজিওলজিক্যাল মেকানিজমটা আছে সেটাকে সে ব্লক করে দিতে পারে। আচ্ছা, এবং এটা আরেকটা ইনফরমেশন বলে রাখি, পৃথিবীতে বিক্রি হওয়া সব থেকে বেশি ওষুধের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত ঔষধ হচ্ছে এই ফ্লুঅক্সিটিন। ওকে, এবং এটাকে কিন্তু আমরা এই ম্যানিক রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করি। তারপর ট্রোপিনন নামক এক ধরনের অ্যালকালয়েড আছে, ট্রোপেন অ্যালকালয়েড, সেই অ্যালকালয়েডটাও আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারি। তারপর গ্রামিন নামক আরেক ধরনের বায়োমলিকিউল এর মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এই ট্রোপিনন অ্যালকালয়েড প্রস্তুতিটা একটু দেখে ফেলি। এটা প্রস্তুতি করার বিক্রিয়াটা হচ্ছে রবিনসনস ডাবল ম্যানিক রিঅ্যাকশন, অর্থাৎ এখানে ডাবল ম্যানিক রিঅ্যাকশন হবে, অর্থাৎ দুইবার বিক্রিয়া হবে। কিভাবে? এই যে দেখো, এটা ইনোলাইজেবল কম্পাউন্ড অ্যালডিহাইড, আমরা জানি অ্যালডিহাইড অথবা কিটোন। ঠিক আছে, এখানে আলফা হাইড্রোজেন আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা কিন্তু আলফা হাইড্রোজেন, অর্থাৎ এইখানে যে প্রতিস্থাপন হবে। তো খেয়াল করো, এই আলফা হাইড্রোজেনের সাথে যে কোনো একটা আলফা হাইড্রোজেনের সাথে কি হবে? এখানকার কি বলে, এই কার্বনের মধ্যে যুক্ত হবে।
ঠিক আছে, অর্থাৎ এই কার্বনের সাথে আমরা বলি এই কার্বনের সাথে যুক্ত হবে এই কার্বন। ওকে, ঠিক আছে। তো এটাকে আমরা নিচের রিঅ্যাকশনের মাধ্যমে বুঝিয়ে দিই। যেমন দেখা যাবে, এটা একটু আমরা পড়ে দেখি, আগে লিখে বোঝাই, সেটা বেটার। দেখো, আমরা সাকসিনালডিহাইড এটাকে আমরা লিখি এইভাবে, CH2 ভেঙে ভেঙে লিখি CHO, CHO, এই হচ্ছে CH2, এই হচ্ছে CHO প্লাস আমাদের অ্যামিন যৌগ, এবং অ্যামিন হিসেবে দেখো আমরা কাকে নিছি, আমরা কিন্তু 1 ডিগ্রি অ্যামিনকে নিছি। তাহলে 1 ডিগ্রি অ্যামিনে কি থাকে, দুইটা হাইড্রোজেন থাকে, এই যে দুইটা হাইড্রোজেন, আর এই ক্ষেত্রে অবশ্যই মিথাইল মূলক থাকবে। অর্থাৎ ট্রোপিননের স্ট্রাকচার অনুসারেই আমরা এটাকে নিব। ঠিক আছে, এই যে ট্রোপিননে কি থাকে, এটা মিথাইল মূলক থাকে ভেতরে। ঠিক আছে, তারপর ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড। ইনোলাইজেবল কার্বনিল কম্পাউন্ড কারা, এই যে এরা, এইখানে হাইড্রোজেন, এইখানে হচ্ছে ও, এইখানেও আমরা ইনোলাইজেবল একে নিলাম। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একদম প্রপার সিনথেসিস, আমি এটাকে আর দেখাইলাম না, আমি যেটা করলাম একবারে CH2 লিখে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে এটাকে তাপ দিলে এটা বের হয়ে যাবে, ওটা কোনো কঠিন কোনো রিঅ্যাকশন না। তো এখানে যে কাজটা হয় খেয়াল করে দেখো, এই যে অক্সিজেন, এই হাইড্রোজেন, আর হচ্ছে এই হাইড্রোজেন, তারা মিলে এক অণু পানি তৈরি করবে। আর এইখানেও সেম, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন, তারা মিলে পানি তৈরি করবে। পানি তৈরি করে তারা জাস্ট যুক্ত হয়ে যাবে। দেখো, CH2, CH, এইখানেও CH2, এইখানে হবে CH, অর্থাৎ আমাদের নন ইনোলাইজেবল যে কার্বনিল কম্পাউন্ড রয়েছে সেটা CH, এখানে হবে CH। ওকে, আর এটা যুক্ত আছে এই যে নাইট্রোজেনের সাথে, এটাও যুক্ত আছে কি নাইট্রোজেনের সাথে, আর নাইট্রোজেনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত আছে। তারপর এই CH যুক্ত হচ্ছে কার সাথে, এই যে CH2 এর সাথে, এই CH2 এই কার্বনিল যৌগের সাথে, এইটাই হচ্ছে আমাদের সেই ট্রোপিনন। ঠিক আছে, এই যে আলফা, এই তো বিটা কার্বন, আলফা বিটা অ্যামিন বা বিটা সাবস্টিটিউটেড অ্যামিন। ঠিক আছে, অর্থাৎ সব ক্ষেত্রে দেখা যায় যে 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে ম্যানিক রিঅ্যাকশন, তাই হচ্ছে ট্রোপিনন। তারপরে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশন সেটা হচ্ছে কি, আমরা একটা রিং ফর্ম করতে পারি, ম্যানিক রিঅ্যাকশনের মাধ্যমে আমরা রিং ফর্ম করতে পারি। এবং এই রিং ফর্মেশনের যে রিঅ্যাকশনটা, রিং ফর্মেশনের রিঅ্যাকশনের জন্য আমাদেরকে আরো কয়েকটা রিঅ্যাকশন সম্পর্কে জানতে হয়। প্রথমেই হচ্ছে ম্যানিক রিঅ্যাকশন জানতেই হবে, তারপরে মাইকেল এডিশন, তারপরে অ্যারোডল কনডেনসেশন। খেয়াল করে দেখো, শুরুতে আমরা কি নিলাম, আমরা নিলাম হচ্ছে একটা কিটোন। এই কিটোনকে যখন ম্যানিক রিঅ্যাকশন করাবো, এই আলফা কার্বনের সাথে যুক্ত হবে এই বিটা কার্বন, তার সাথে যুক্ত হবে এই নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেনের সাথে দুইটা মিথাইল আছে, আমরা জাস্ট কালার করে বুঝিয়ে দিয়েছি যে কোনটা কোত্থেকে আসছে। পরবর্তীতে আমরা কি করলাম, এই টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিনের সাথে আবারও অ্যালকাইলেশন করলাম, এই যে মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া দিলাম তাপে, এটা দেখা যাবে অ্যালকাইলেশন হবে এবং কোয়াটারনারি অর্থাৎ 4 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এবং 4 ডিগ্রি অ্যামিনকে আমরা জানি তাপ দিলে এখানে অ্যামিন বের হয়ে যাবে হাইড্রোজেন সহকারে, এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন যাবে। ঠিক আছে, এবং এই হাইড্রোজেনটা যে কি করবে, এই হাইড্রোজেনটা যে এইখানে 3 ডিগ্রি অ্যামিন তৈরি করবে এবং হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। ওকে, সেই কথা তোমরা অলরেডি পড়ে আসছো কলেজে থাকতে। এখানে আলফা বিটা
আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়েছে। আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড এটাই হচ্ছে মাইকেল এডিশন বিক্রিয়া করার জন্য সাবস্ট্রেট। ঠিক আছে, মাইকেল এডিশনের সাবস্ট্রেট হচ্ছে সেই আলফা বিটা কম্পাউন্ড। এবং আমরা জানি মাইকেল এডিশনে কি থাকতে হয়, সেম জিনিসপাতি থাকতে হয়। এইখানেও অ্যাক্টিভেটেড হাইড্রোজেন থাকতে হবে এবং সেই অ্যাক্টিভেটেড হাইড্রোজেন এর একটা হাইড্রোজেন দেখা যাবে কি এই বিটা কার্বনের সাথে যুক্ত হয়, মাইকেল এডিশন। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এটা হচ্ছে, খেয়াল করে এটাকে আমি উল্টায় দিই, তাহলে এটা, আর এইদিকে আমরা অক্সিজেনটাকে নিলাম। খেয়াল করে যে বিটা যে কার্বনটা আছে এই বিটা কার্বন যুক্ত হবে এই আলফা হাইড্রোজেনের সাথে। তো বিটা কার্বন যুক্ত হচ্ছে আলফা কার্বনের সাথে। তারপরে এই বিটার পরে আছে আলফা কার্বন, তার মানে এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে কি আছে, আলফা কার্বনের সাথে আছে এই যে কার্বনিল মূলক। এই কার্বনিল তার সাথে আছে কি এখানে একটা CH3। তার পরবর্তীতে এইবার কি হবে, এইবার হবে আমাদের অ্যারোল কন্ডেনসেশন বিক্রিয়া। অ্যারোল কন্ডেনসেশনে কি হয়, অ্যারোল কন্ডেনসেশনে আমরা জানি যে এই অক্সিজেন এবং এই CH3 এর দুইটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে। ঠিক আছে, তৈরি করে অ্যালডোল কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, এবং অ্যালডোল কম্পাউন্ডকে যখন আমরা তাপ দিব তখনই আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে। আচ্ছা, এটা সম্পর্কে আমি বিস্তারিত বললাম না, এখানে জাস্ট অ্যালডোল কন্ডেনসেশন করলেই হবে। তো এইখানে ছিল সেই কার্বনিল, আর এইখানে তৈরি হবে কি দ্বিবন্ধন, অ্যালডোল কন্ডেনসেশন। এখান থেকে পানি বের হয়ে যাবে, তো পানি বের হয়ে গেলে এই যে এখানে কার্বন দুইটা হাত খালি হবে, এই কার্বনের দুইটা হাত খালি, এরা একসাথে যুক্ত হয়ে গেল। খেয়াল করে দেখো আমরা কিন্তু একটা রিং বর্ধিত করলাম, অর্থাৎ শুরুতে যে যৌগগুলোকে আমরা নিয়েছিলাম এই যৌগটাকে আমরা একটা রিং ফর্ম করলাম, এবং এই ম্যানিক রিয়েকশনের মাধ্যমে এটা সম্ভব। সব শেষে হচ্ছে ফ্লুঅক্সেটিন। ফ্লুঅক্সেটিন আমরা জানি এটা হচ্ছে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। এই ফ্লুঅক্সেটিন তৈরি করার এই প্রথম ধাপটাই হচ্ছে ম্যানিক রিয়েকশন। এই যে এতটুকু খেয়াল করে দেখো, এইখানে একটা ইনোলাইজেবল কম্পাউন্ড রয়েছে, অর্থাৎ এখানে আলফা হাইড্রোজেন আছে। এই যে নন ইনোলাইজেবল ফর্মালডিহাইড এবং অ্যাসিডিক মিডিয়ামে আমরা বিক্রিয়াটা করতেছি। ঠিক আছে, তো কি হবে, এই CH এর সাথে একটা হাইড্রোজেন এখান থেকে যাবে, এখান থেকে একটা অক্সিজেন যাবে, এবং এই যে অ্যামিন আছে অ্যামিনের এই হাইড্রোজেনটা যাবে, যে এই CH2 এর সাথে আরো যুক্ত হবে CH2, তার মানে এটাকে আমরা বললাম আলফা কার্বন। এই আলফা কার্বনটা হচ্ছে এইটা, আর এইটা হবে কি বিটা কার্বন হিসেবে বসবে। এই যে এই জায়গাতে এটা বিটা কার্বন হিসেবে বসছে, আর এই বিটা কার্বনটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে টারশিয়ারি অ্যামিন তৈরি করলো। ঠিক আছে, এই হচ্ছে ফ্লুঅক্সেটিন তৈরির প্রথম ধাপ, যেটাকে আমরা বলতেছি ম্যানিক রিয়েকশন। তার পরবর্তীতে আরো কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলোকে আমি সংক্ষেপে বর্ণনা করে দিই। খেয়াল করো এইখানে এই যে কার্বনিল কার্বনটা আছে এটাকে আমরা এবার বিজারণ করব, বিজারণ করে হাইড্রোক্সিলে কনভার্ট করব। এখন বিজারণ করার জন্য কি করতে হচ্ছে খেয়াল করো, এটা ছিল আমাদের sp2 কার্বন, সমতলীয় প্লেনার কার্বন। ঠিক আছে, একটা যৌগ হচ্ছে ওইটা প্লেনার যৌগ এই জায়গাটাতে, কিন্তু আমরা কি করতেছি sp3 তে কনভার্ট করতেছি। যখনই আমরা sp3 কার্বনে কনভার্ট করব তখনই কিন্তু এই ধরনের এখানে দুই ধরনের অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে, একটা হচ্ছে উপর থেকে অ্যাটাক, একটা হচ্ছে নিচ থেকে অ্যাটাক। যদি উপর থেকে অ্যাটাক করে তো এই যে বেনজাইল মূলকটা দেখতেছি, এই বেনজিন মূলকটা ফিনাইল মূলক, যদি এই পাশ থেকে অর্থাৎ বাহির থেকে যদি আমাদের বিচারক অ্যাটাক করে তাহলে এই বেনজিন চলে যাবে ভেতরে, এই যে ড্যাশ দ্বারা বোঝাচ্ছে বেনজিন এই তলের ভেতরে চলে গেছে। আর যদি পেছন দিক থেকে অ্যাটাক করতো, অর্থাৎ এই তলের পেছন দিক থেকে অ্যাটাক করতো, এই বেনজিন চলে আসতো বাইরের দিকে। কিভাবে, এই যে, অর্থাৎ আমরা তখন একটা
ওয়েজ দ্বারা বুঝতাম যে এই যে বেনজিন বাইরে চলে আসছে, ঠিক আছে, বেনজিন বাইরে চলে আসছে, এই যে এখানে সামথিং ইয়ে হতো, তার মানে এটা কিন্তু বাইরে আসে না, এটাকে ভেতরে নিতে হবে, ঠিক আছে। কারণ কি, কারণ আমাদের ফ্লুঅক্সিটিন এর ক্ষেত্রে ওই কনফরমেশনটাই আছে। এখন এই কাজটা করার জন্য, যাতে করে এই বাহিরে অর্থাৎ ওয়েজ তৈরি না হয়, তার জন্য আমাদের বিশেষ এক ধরনের ক্যাটালিস্ট ব্যবহার করতে হয়, যেটাকে আমরা বলি এনানসিও সিলেক্টিভ ক্যাটালিস্ট। অর্থাৎ এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট এনানসিওমার সে তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ রেসিমিক মিক্সচার তৈরি হওয়াটাকে সে প্রিভেন্ট করবে। আচ্ছা, আর এটাই হচ্ছে সেই এনানসিও সিলেক্টিভ ক্যাটালিস্ট। এটার নাম কি, রোডিয়াম সাইক্লো অক্টাডেকাইল ক্লোরাইড। তো এটা হচ্ছে এই হাইড্রোজেন অর্থাৎ বিজারণ করতেছে। এখানে আমরা কিন্তু আরো অন্যান্য বিজারক নিতে পারতাম, কি, যে নিকেল প্লাস হাইড্রোজেন অর্থাৎ আবার টিন প্লাস হাইড্রোজেন। সেক্ষেত্রে দেখা যেত যে এখানে একটা যদি ডি তৈরি হতো আর একটা এল তৈরি হতো, অর্থাৎ একটা রেসিমিক মিক্সচার তৈরি হতো, কিন্তু আমাদের রেসিমিক মিক্সচার লাগবে না। ওকে, তারপর আমরা কি করতেছি, তারপর যেটা করতেছি, এটাকে আমরা প্যালাডিয়াম কার্বন আবারও বিজারণ করে দিতেছি, ঠিক আছে, কন্ট্রোলড একটা বিজারণ। এই কন্ট্রোলড বিজারণের মাধ্যমে এটাকে মিথেনে কনভার্ট করে দিব, আর এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে কি, এই হাইড্রোজেন। কারণ কন্ট্রোলড বিজারণ না হলে কিন্তু সমস্যা হতো। এটাও কিন্তু অর্থাৎ কি বলে, এই বেনজিনের হাইড্রোজেনও কিন্তু দ্বিবন্ধনও কিন্তু আবার বিজারিত হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, আমাদের সেটা করা যাবে না। তারপর এই স্টেপের পর ফ্লুঅক্সিটিন তৈরি হবে, কিন্তু তার জন্য কি করা লাগে, খেয়াল করে দেখো যে এখানে আমরা এক ধরনের বেজ নিব, যে হাইড্রাইড। হাইড্রাইড হচ্ছে বেজ, অর্থাৎ এইচ মাইনাস আকারে যাবে। এই এইচ মাইনাস যে কি করবে, এইচ মাইনাস এই হাইড্রোক্সিলের সাথে ইয়ে করবে, সরি, হাইড্রোক্সিলের সাথে না, এটা তৈরি করবে হচ্ছে আরেকটা রিয়েজেন্টের সাথে। খেয়াল করুন, হুম, হুম, এই যে হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এই হাইড্রাইড যে যুক্ত হবে এই কার্বনের সাথে, এই কার্বন, কারণ কি, এইখানে একটা ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড অ্যাটম আছে, ক্লোরিন আছে। তো ক্লোরিন বের হয়ে যাবে, এই হাইড্রাইড এখানে যে যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তো হাইড্রাইড যুক্ত হওয়ার পরে কি হবে, হাইড্রাইড যুক্ত হওয়ার পর এই জায়গাতে সে যে অ্যাটাক করবে হচ্ছে এই অক্সিজেনের সাথে, তার সেই অক্সিজেনের সাথেই এই কার্বনটা যে আলটিমেটলি যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের ফ্লুঅক্সিটিন নামক যৌগটা তৈরি করবে। তাহলে আমি আবারও ব্যাখ্যা করে দেই যে এখানকার হাইড্রোক্সিল, হাইড্রোক্সিলের যে অক্সিজেন আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার এই কার্বনের সাথে যে অ্যাটাক করবে, ঠিক আছে। যখনই অ্যাটাক করবে তখনই এই ক্লোরিন বের হয়ে যাবে, ভালো কথা। তারপরে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের সরি এই কার্বনের একটা বন্ধন তৈরি হবে, ঠিক আছে। এবং একটু আগে আমি একটু ভুল হয়ে গেছিল, এই হাইড্রাইড আসলে এটাকে যে অ্যাটাক করবে না, এটা আমি ঠিক করে দিচ্ছি। এই হাইড্রাইড যে অ্যাটাক করে, সরি, এই হাইড্রাইড যে অ্যাটাক করবে হচ্ছে, এই হাইড্রাইড যে অ্যাটাক করবে এই অক্সিজেনটাকে এই এইচ প্লাসটাকে বের করে নিয়ে আসবে। এইচ প্লাসটাকে বের করে নিয়ে আসলে সে হাইড্রোজেন গ্যাস হিসেবে বের হয়ে যাবে, অর্থাৎ এই যদি হয় বেজ, এই হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। তারা বের হয়ে আসলো হাইড্রোজেন হিসেবে, তখনই এই অক্সিজেনটা মুক্ত হয়ে গেল, মুক্ত হয়েই সে অ্যাটাক করলো এই কার্বনে। তো এই অক্সিজেনের সাথে এই বেনজিনের এই কার্বনের মধ্যকার বন্ড তৈরি হলো, এর মাধ্যমেই ফ্লুঅক্সিটিন নামক যে যৌগটা সেটা তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের লং লেকচার। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি নিজেই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের লেকচারটা তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবে এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।